আয়েশা জালাল, তার ছাত্র বা ছাত্রী হচ্ছেন, আমি স্ত্রী না পুরুষ জানি না, সানা আয়ার, তার একটা লেখা আমি পড়লাম। নীলাঞ্জন পাল বলে এক ভদ্রলোক একটা বই পড়লাম। তারা সবসময় ফজলুল হককে স্থাপন করছে এইভাবে, ফজলুল হক খুব কৃষক দরদি ছিলেন, তিনি যেন অবিভক্ত বাংলার বাঙালিদের একমাত্র রক্ষা কবচ। এটা ভুল হয়েছে তার কথা না শুনে। একই সাথে বলছেন ফজলুল হক কী জন্য জানেন, তিনি বাংলার কৃষকদের পক্ষ ছিলেন, কিন্তু তার বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন নবাব আব্দুল লতিফকে। এটা আরেকটা তেলেসপাতি। তারা বলছেন নবাব আব্দুল লতিফ শুধু উচ্চ শ্রেণীর মুসলমানদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর ফজলুল হক এসে নিম্ন শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমি একটা অদ্ভুত লক্ষ্য করি, এই নীলাঞ্জন পাল, এই সানা আয়ার, অথবা এই আয়েশা জালাল, অথবা সুগত বোস, তাদের সবাই কেমব্রিজ স্কুল বলেন, এমনকি সাবর্টান স্কুল বলেন, কেউই নবাব আব্দুল লতিফের যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে দিয়েছেন, যেটা ভারতের প্রথম শিক্ষা কমিশন 1882-তে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন মানে নাম্বার 1 এডুকেশন কমিশন, সেটাতে বেঙ্গল প্রভিন্সিয়াল কমিটিতে প্রথম সাক্ষী হচ্ছেন নবাব আব্দুল লতিফ। আব্দুল লতিফ কোথাও বলেন নাই যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, কিন্তু আমাদের আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত সবাই আজও বলে চলেছেন নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। যেটা উনি বলেন নাই সেটা তার মুখে আরোপ করার অর্থটা কী? উনি বলছেন মুসলমানদের শিক্ষার যে দুরবস্থা তিনি দেখালেন, এই অঞ্চলে 2.25 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান ছাত্রীর সংখ্যা হচ্ছে মাত্র 1.5 লাখ। আপনি শতকরা হার না, হাজার করা হার বের করতে পারবেন না। এটা 1881-র কথা। সেই সময়ের বঙ্গ শিক্ষা রিপোর্ট থেকে উনি বলছেন। আস্তে 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 তিনি চেষ্টা করলেন। 1893-তে নবাব আব্দুল লতিফ মারা গেছেন। ফজলুল হকের বয়স তখন 20 বছর। কিন্তু এখনকার ইতিহাসে এই নীলাঞ্জন পালের একটা বই, অত্যন্ত রকমের খারাপ বই আমি দেখলাম, সেখানে লিখছেন ইনি আবার আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, এতদিনই প্রফেসর হয়ে গেছে। এটা লেখা তো কয়েক বছর আগের আছে, আমি বলবো আপনাকে, এখানে হাতের কাছে আছে। বইয়ের নাম তো মুখস্থ থাকে না স্যার, বিশেষ করে খারাপ বইয়ের নাম মুখস্থ রাখা তো একটা পাপের মধ্যে পড়ে, বুঝতে পারছেন না? তবু আমি বলি আপনাকে, বইটার নাম আছে, ওনার বইয়ের নাম হচ্ছে মুসলিম এডুকেশন অ্যান্ড কমিউনাল কনফ্লিক্ট ইন কলোনিয়াল বেঙ্গল, ব্রিটিশ পলিসিজ অ্যান্ড মুসলিম রেসপন্সেস ফ্রম 1854 to 1947। এটা পিএইচডি থিসিস, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, বই আকারে বেরিয়েছে, এখন আপনারা ডাউনলোড করতে পারবেন। নীলাঞ্জন পাল। তো সেখানে তিনি বারবার দেখা করছেন ফজলুল হকের বিরুদ্ধ প্রতিপক্ষ হচ্ছে নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ শুধু বড় লোকদের লেখাপড়ার জন্য অ্যাডভোকেট করেছেন, গরিবদের লেখাপড়ার জন্য তিনি কিছুই বলেননি। এটা হচ্ছে, এবং দেখালাম কি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য তিনি পড়েননি। আমি দুঃখের সাথে বলছি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য কেউই পড়েননি। 1968 সনে বাংলাদেশে 2টো বই বেরিয়েছিল নবাব আব্দুল লতিফের লেখার রাইটিংস। একটা সম্পাদক ছিলেন মোহাম্মদ মোহর আলী, এটা বের হয়েছে চট্টগ্রাম থেকে। আমাদের আলতা পারভেজ নোয়াখালীর, আমি কিন্তু চট্টগ্রামের। তারপরে আরেকটা বের করেছিলেন মোহাম্মদ এনামুল হক, এটা ছোট এনামুল হক, জাদুঘরের যে এনামুল হক ছিলেন, আবু মোহাম্মদ হবিবুল্লাহ জামাই, উনি একটা বের করেছেন ঢাকা জাদুঘর থেকে, আব্দুল লতিফের রাইটিং। তারা কোথাও সন্ধান পাননি আব্দুল লতিফের এই যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে। এটা না থাকার কারণে সকলে না পড়া এই মিথ্যা কথা বলেছেন। একজন লোক এটা পড়েছিলেন, সেটা প্রফেসর আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক কয়েকটা পাতা নিয়ে এসেছিলেন বিলেত থেকে ফটোকপি করে, ওনার সাক্ষ্যের কয়েক 5,500 ওয়ার্ডের। এটা আমি ঘটনাচক্রে পুরো পড়েছি। ওই সাক্ষীদের তাদের মধ্যে আরেকজন ছিলেন সৈয়দ আমির আলী, তখনও তিনি জাস্টিস হননি, কলকাতা হাইকোর্টের উকিল। আরেকজন ছিলেন নওয়াব সৈয়দ আমির হোসেন, উনি ছিলেন বিহারের একজন শিক্ষা অফিসার। তারা সকলেই বলেছেন বাংলাদেশের মুসলমানদের শিক্ষার অবস্থা উচ্চ নিচ নির্ভর সর্বত্রই খারাপ। ফজলুল হক এই মেসেজটা পেয়েছিলেন। আমার বক্তব্য আশা করি পরিষ্কার করে বলতে চাচ্ছি, আব্দুল লতিফের সাথে ফজলুল হকের কোনো বিরোধ নাই, কন্টিনিউটি ছিল।